আমি যে হাতে চুড়ি পরে আছি না, মানে শাঁখাপলা, আমিও এই শাঁখাপলা অনেক কিছু কেটে পেছনে ঢুকিয়ে দিতে পারি। তো কারুর ক্ষমতা থাকলে আসুক, আমরাও এক হাত বুঝে নেব। শেষ মরতে যদি হয় শেষ লড়াই দেখে মরবো, আর একা মরবো না। আমাকে যে এই মৃত্যুমুখে ঠেলে দিয়েছে প্রত্যেকটাকে টেনে হিচড়ে নিয়ে মরবো, এই শক্তিটা নিয়ে, এই সাহসটা নিয়ে। এবার মনোজ বর্মার ওই মানে ওই জাদুঘররা যেরকম একটা, ওরকম একটা পুরো একখানা জোকার লাগে মনোজ বর্মাকে, দেখবে পুরো একটা জোকার লাগে। জোকারের এরকম, জোকারের মোচগুলো যেরকম এরকম উঠে থাকে, ঠিক ওরকম একটা জোকার মার্কা মোচ নিয়ে, তো উনি ওরকম মোচে তা দিতে দিতে আমি দেখব ওনার ঘাড়ে কটা মাথা আছে না, কীরমভাবে শ্লীলতাহানি করেছে। পদ্ধতিটা বা ধরনটা তো বলতে হবে। মানে কোনো কি কিছু দেখাতে পারবে যে একদম হিংস্রভাবে সজলদা ঝাঁপিয়ে পড়েছে, কাম উত্তেজনা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, শার্ট প্যান্ট ছিঁড়ে দিয়েছে, তার শরীর জুড়ে একদম বুক পিঠ জুড়ে মানে নখের আঁচড়, এগুলো আছে কি? এগুলো আছে? এরা পুলিশ না, আমি মনে করি না এরা পুলিশ প্রশাসন এরা হতে পারে না। এরা দুধেল গাইদের ওই একটা সাদা উর্দি পরিয়ে গুন্ডামি করার জন্য মমতাজ বেগম ছেড়ে রেখেছে। এখনও যে মমতাজ বেগমকে এখনও যে চেনেনি, সে এখনও বাবার কাছে আছে। আজকে তোমাদেরকে কত লাঞ্ছনা সহ্য করতে হয় এই বুমটা, কারণ তোমরা নিডরভাবে চটিটা না চেটে দিন রাত এক করে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে আজকে সত্য উদ্ঘাটন করার জন্য জাস্ট মানুষকে একটা ভালো খবর, ওই পেট চটিচাটা মিডিয়ার খবর না। বলবো রাকেশ সিং যা করেছে অনেক কম করেছে, অনেক কম করেছে, যা করেছে বেশ করেছে। হ্যাঁ, তুমি এই মুহূর্তে একটা কথা আমাকে বলতে পারো, দিদি বেসিক্যালি পার্টিটা তো কলতরার পার্টি, ওখানকার সুপ্রিমো তো মানে গরম রসগোল্লার প্রোডাক্ট, তো এর থেকে ভালো তুমি আর কি আশা করবে? বাংলার মেয়ে তো শুধু ওই একা ডাইনি বুড়ি না, এ রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী হয়ে বসে আছেন তিনি তো একা বাংলার মেয়ে না। যে তালে শওকত মোল্লার সিসিটিভি ফুটেজটা কোথায় গেল বাবা? আজকে রাকেশ সিং এমন কিছু, মানে উনি তো রেপ করেননি কারুর, উনি তো প্রকাশ্যে কারুর খুন করেননি, তাহলে তার তিনি একটা প্রতিবাদ জানিয়েছে। প্রত্যেকটা দেশের নাগরিকের, দেশের প্রধানমন্ত্রীর মায়ের প্রতি কুরুচিকর মন্তব্যের জন্য প্রত্যেকটা নাগরিকের রুখে দাঁড়ানো দরকার, প্রতিবাদ করা দরকার। সেই জায়গায় আজকে দাদা বাঘের বাচ্চা বলে প্রতিবাদটা করেছে এবং স্যারেন্ডারটা দিয়েছে। তাকে ধরার ক্ষমতা হলো না, কি করলো? তার বাড়িতে ঢুকে তার বাচ্চা ছেলেকে, একটা 20-22 বছরের ছেলেকে টেনে হিচড়ে নিয়ে এসে কি বাহাদুরি দেখালি ভাই ওরা। আর হ্যাঁ, যে দেখিয়েছে এন্টালি থানার ওসি নাকি, নামটা শুনে রাখো, মোহাম্মদ সোহেল। এই নামগুলো আমরাও শুনছি, আমরাও মাথায় রাখছি নামগুলো। সেই মোহাম্মদ সোহেল যখন বাড়ির লোক কাকুতি মিনতি করছে, রাকেশ সিংয়ের বউ, আমরা বৌদি বলি তো বৌদি আমাদের মেয়ে যখন কাকুতি মিনতি করছে যে একবার আমার ছেলেটাকে দেখতে দাও, তাদের সাথে অবধি সেখানে 8 থেকে 10 জন পুরুষ পুলিশ ছিল, মহিলা পুলিশ 2 জন ছিল, তাদেরকে টেনে হিচড়ে হাতে, তোমাদের মাধ্যমেই আমরা দেখেছি এবং আমরা দেখিয়েওছি, টেনে হিচড়ে হাতে দাগ করে দিয়েছে, রক্ত বেরোচ্ছে ঝরঝর করে বৌদির হাত দিয়ে। এর বিচারগুলো কোথায় হবে? ও মহিলা কি বাংলার মহিলা? ওই একা ডাইনি বুড়ি? এরা বাংলার নারী না, এরা বাংলার মেয়ে না। বাংলার মেয়েদের এইভাবে টেনে হিচড়ে পুলিশ স্টেশনে মানে ছোট হতে হবে, তাও আবার পুলিশের হাতে হেনস্থা হতে হবে, বাড়ির বউকে মেয়েকে। এই তো রুচিতে নেমেছে। এরা পুলিশ না, আমি মনে করি না এরা পুলিশ প্রশাসন এরা হতে পারে না। এরা দুধেল গাইদের ওই একটা সাদা উর্দি পরিয়ে গুন্ডামি করার জন্য মমতাজ বেগম ছেড়ে রেখেছে। আজকে তাহলে ক্ষমতা থাকলে এইরকম জঙ্গি কায়দায় লোককে তো ফলাও করে বলছে রাকেশ সিংকে গ্রেপ্তার করেছি, তো যা আমাদেরকে দেখা গিয়ে, শওকত মোল্লাকে গ্রেপ্তার করে দেখা, তবে না বুঝবো
তোরা প্রশাসনের মতো কাজ করেছিস, পুলিশের মতো কাজ করেছিস, সে ক্ষমতা নেই। আরে গেলেই তো রক্তাক্ত হবে, আর কাপড়টা গুজে দেবে, কাপড়টা গুজে দিয়ে বলবে নিন বসে বসে আপনার রক্ত মুছুন। আমরা দেখেছিলাম না কিছুদিন আগে পুলিশ কিভাবে রক্তাক্ত হয়েছিল, সাদা কাপড় ন্যাকড়া দেখাচ্ছে, সাদা কাপড়, শান্তির বাণী ছড়াচ্ছে। কারণ ওদিক থেকে পুলিশের দিকে বড় বড় ইট ছুঁড়ে আসছে, বোতল ছুঁড়ে আসছে, পুলিশের ভ্যান জ্বালানো হচ্ছে, তখন পুলিশ নীরব দর্শক, সাদা ছেঁড়া ন্যাকড়া দেখাচ্ছে, আর ওই ন্যাকড়াটাই গুজে দিয়ে রক্তাক্ত করে বলে দিয়েছে নাও বসে বসে ন্যাকড়া দিয়ে কাপড়টা নাও আর রক্তটা মুছো। সেই জন্য ভয় ল্যাজ গুটি ওখান থেকে দৌড় মারে। আর আমাদের বাঘের বাচ্চা রাকেশ সিং নিজে স্যারেন্ডার করেছে, কারণ ওদের ভুঁড়ি নিয়ে ক্ষমতা নেই রাকেশ সিংয়ের পেছনে দৌড়ানোর। অতএব আমরা এবার শওকত মোল্লার ফুটেজ দেখার আমরা দাবি জানাচ্ছি, এবং অবিলম্বে শওকত মোল্লাকে যাতে গ্রেপ্তার করতে পারে। মনোজ বর্মার ওই মানে ওই জাদুঘররা যেরকম একটা ওরকম একটা পুরো একখানা জোকার লাগে মনোজ বর্মাকে, দেখবে পুরো একটা জোকার লাগে, জোকারের এরকম জোকারের মোচগুলো যেরকম এরকম উঠে থাকে, ঠিক ওরকম একটা জোকার মার্কা মোচ নিয়ে, তো উনি ওরকম মোচে তা দিতে দিতে আমি দেখব ওনার ঘাড়ে কটা মাথা আছে। শওকত মোল্লাকে গ্রেপ্তার অ্যারেস্ট করে দেখাক, আর সিসিটিভি ফুটেজটা পাবলিক করে দেখাক। এসআইআর নিয়ে যে জল্পনা চলছে, সেই সময় আমরা শুনেছি মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনকে বলেছেন যে নির্বাচন কমিশন বিজেপির ললিপপ খায়। এবার সেই একই কথা উনি সেনাদের উদ্দেশ্যেও বললেন যে আমি ভেবেছিলাম বাকি এজেন্সির মতো কেন্দ্রের ললিপপ খাবে না সেনারা, কিন্তু ওনারা সেনাদেরকেও ছাড়লো না। আমি মানে আমার দ্য গ্রেট ইন্ডিয়ান আর্মি নিয়ে বলার মতো আমার তো কোনো ধৃষ্টতা নেই, মানে আমি তাদেরকে, আমার কাছে তারা নমস্য, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আজকে যদি কথার কথা বলি যে হয়তো কেন্দ্রীয় সরকারের কথায় আর্মি চলছে, যদি সেটা ধরেও নিই, তো আর্মির মানে আমাদের স্বরাষ্ট্র দপ্তর তো বসে আছে আর্মিকে চালানোর জন্য বা আর্মিকে সব রকম সাপোর্ট করার জন্য। আজকে যদি কেন্দ্রীয় সরকার আর্মিকে চালিয়েও থাকে, তার বিনিময়ে আমরা কি পেয়েছি? সার্জিক্যাল স্ট্রাইক পেয়েছি, তার বিনিময়ে আমরা অপারেশন সিন্দুর পেয়েছি। এরকম তো না যে ছেড়ে দিয়েছে। আজকে কংগ্রেস আমলে আমরা দেখেছি বুরান বাণীকে কোলে নিয়ে বসে থাকতে, ঠিক আছে? অতএব আমরা নয়া ভারত, আমরা এটা জানি হাম লোগ ঘর মে ঘুসকে মারতে হ্যাঁ, ঘরে ঢুকে আমরা যোগ্য জবাব দিয়ে আসি। এটা যদি কেন্দ্রীয় সরকার এইভাবে যদি পরিচালনা করে থাকেন ইন্ডিয়ান আর্মিকে, দ্য গ্রেট ইন্ডিয়ান আর্মিকে, তাহলে আমি বলবো একদম ঠিক করেছেন। এবং খুব সুন্দরভাবে স্বরাষ্ট্র দপ্তর মেন্টর হিসাবে খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করেছে। আর লালিপপের কথা বলছে, আজকে ভাবো তো যে কেন্দ্রে বিজেপি সরকার নেই, চলো ভাবো কেন্দ্রে কংগ্রেস সরকার আছে, আর এই যে ইনি ভাবেন না নিজেকে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন। আজকে যদি উনি ওই পদে থাকতেন কি হতো? ওনাদের নেতারা তো অতিরিক্ত উচ্ছ্বসিত হয়ে আমার রাজ্যকেই মিনি পাকিস্তান বানিয়ে দিচ্ছে, পশ্চিমবঙ্গ রাজ্যকে, অতি উচ্ছ্বাসিত হয়ে। তারপর আজাদ কাশ্মীর অবধি বলে দিচ্ছে। আর কি শুনতে হবে? যাদের এই মেন্টালিটি, যারা জঙ্গি, যে পশ্চিমবঙ্গে আজকে আনসারুল বাংলা সবথেকে বড় জঙ্গি সংগঠন, এখানে নিজেদেরকে সেফ ফিল করছে, এই বঙ্গ আমার তোমার পূর্ণভূমিকে সেফেস্ট ল্যান্ড হিসেবে ব্যবহার করছে, তাহলে এদের হাতে যদি বৃহত্তর কেন্দ্রের ক্ষমতা থাকতো, তাহলে তো আর ভারতবর্ষটাই বাঁচত না। গজওয়ায়ে হিন্দ, যেটা জঙ্গি জামাতদের যেটা উদ্দেশ্য, ওদের এইসব ছোটোখাটো পার্টিগুলো, আঞ্চলিক দলগুলো তো ওদের ফান্ডিংয়েই এদের দলগুলো চলে। তো একদম মানে অতি উৎসাহে নেচে এতদিন দেখতে যে গজওয়ায়ে হিন্দ হয়ে গেছে। অন্যদিকে দেখতে পাচ্ছি পুরুষকে শ্লীলতাহানি, এই অভিযোগে বিজেপি নেতা সজল ঘোষের বিরুদ্ধে মামলা করা হয়েছে, সেই নিয়ে তোলপাড় চলছে। না, কীরমভাবে শ্লীলতাহানি করেছে? পদ্ধতিটা বা ধরনটা তো বলতে হবে। মানে কোনো কিছু দেখাতে পারবে যে একদম হিংস্রভাবে সজলদা ঝাঁপিয়ে পড়েছে, কাম উত্তেজনা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, শার্ট প্যান্ট ছিঁড়ে দিয়েছে, তার শরীর জুড়ে একদম বুক পিঠ জুড়ে মানে নখের আঁচড়, এগুলো আছে কি? এগুলো আছে? কাকে বলে শ্লীলতাহানি? কাকে বলে? মানে কোনো কিছু নিয়ে পারছে না,
এবার একটা পুরুষের ওপর পুরুষের শ্লীলতাহানির অভিযোগ দিচ্ছে, তাও আবার সজল ঘোষের মতো মানুষের ওপর, যারা আমাদের সাথেই দাদা এত আমরা তাদেরকে রাখি পরাচ্ছি, সারা বছর ধরে ভাইফোঁটা দিচ্ছি, তো আমাদের সাথেই দাদা এক হাত দূরত্ব রেখে কথা বলে। তো যে কমপ্লেনটা করেছে সে সামনে এসে বলুক না যে তাকে কিভাবে মলেস্ট হতে হয়েছে, তার শ্লীলতা, তার ইজ্জত কিভাবে সজলদা নিয়েছে, প্লিজ আমরাও একটু শুনতে চাই। বিজেপি নেতাকর্মীদের হাত পা ভেঙে গাছে বেঁধে রাখার হুঁশিয়ারি দিয়েছেন পূর্ব বর্ধমানের রায়না 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বামদেব মণ্ডল। তাই নাকি? তাই এই যে আমি যে হাতে চুড়ি পরে আছি না, মানে শাঁখাপলা, আমিও এই শাঁখাপলা অনেক কিছু কেটে পেছনে ঢুকিয়ে দিতে পারি। তো কারুর ক্ষমতা থাকলে আসুক, আমরাও এক হাত বুঝে নেব। এটা হচ্ছে যে সেনাদের গায়ে কাদা লাগিয়ে ডাকাত সর্দার নাম না করে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন মদন মিত্র। কটার সময় বলেছে? আক্রমণটা কটায় করেছে? মানে সকালবেলা? ও, তার মানে কুলকুচি করে গেছিলো। হ্যাঁ, মানে সেটা না হলে উনি তো ঠিকঠাক সোজাভাবে হেঁটে চলে বেড়াতেও পারেন না। আর ঠিক আছে, ও দেখো, ও বেসিক্যালি হচ্ছে এন্টারটেনমেন্ট। ঠিক আছে, ও রাজ্য রাজনীতিতে কোনো প্রাসঙ্গিক বিষয়ই না। ঠিক আছে, নিজে মাঝে মাঝে যখন একটু ঠিকঠাক কথা বলে ফেলে, তারপরে ওপর থেকে একটু বকাঝকা খায়, তারপর আবার দুপেগ মেরে তখন আর না 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 এইটা তো আমি ঠিক বলিনি, মমতাই ধ্যান, মমতাই জ্ঞান, মমতাই চিন্তামণি বলে পাঁচালি পড়ে আবার রাত্রিবেলা শুতে চলে যান। তো ওই এন্টারটেনমেন্ট একটু হাস্য রসিকতা করার জন্য ওইটা থাকা উচিত, ওইটা নিয়ে কোনো বড় ব্যাপার না। কিন্তু হ্যাঁ, একটা জিনিস বলবো যে কি সুন্দর দেখলে জিনিসটা ঘুরিয়ে দিল, যেই যোগ্য অযোগ্যদের মধ্যে অযোগ্যদের তালিকায় চোর পার্টির যারা চুরি করে পয়সা নিয়ে, কারণ টিএমসির লোকরাই তো গিজগিজ করছে, সবুজে সবুজ তো অযোগ্যদের তালিকা, তাও সামান্য 1800, এখনও তো কত বাকি আছে, ওটা তো হিসাব মতো 36,000 হওয়ার কথা। তাহলে সেই জায়গায় আজকে জাস্ট এটাকে একটু, কারণ উনি না মোড় ঘোরাতে বিশাল এক্সপার্ট, এখনও যে মমতাজ বেগমকে এখনও যে চেনেনি, সে এখনও বাবার কাছে আছে। তাহলে সেই জন্য বলছি উনি কী সুন্দর মোড়টা ঘুরিয়ে দিতে পারে। এই মোড় ঘোরাতেই কিন্তু হঠাৎ করে তৎপরতার সাথে আর্মিকে অ্যাটাক করা হলো, আর্মিকে কুরুচিকর মন্তব্য করা হলো, আর্মির সম্মানহানি করে জাস্ট মোড়টা ঘুরিয়ে দেওয়ার জন্য। কিন্তু এটাও বলবো, যারা আমার যোগ্য ভাই বোনেরা আছো, এতদিন যখন কষ্ট করেছো, আমরা পুরো দমে তোমাদের সাথে আছি। শেষ মরতে যদি হয়, শেষ লড়াই দেখে মরবো, আর একা মরবো না। আমাকে যে এই মৃত্যুমুখে ঠেলে দিয়েছে, প্রত্যেকটাকে টেনে হিচড়ে নিয়ে মরবো। এই শক্তিটা নিয়ে, এই সাহসটা নিয়ে তোমরা যেমন লড়াই দিচ্ছ, তোমাদের লড়াইটাও কেউ কুন্নিস, আমরা তোমাদের পেছনে 100 ভাগ দাঁড়িয়ে আছি, ছিলাম, আছি আর থাকবো। একদম একটা ছোট্ট প্রশ্ন, যে মহুয়া মৈত্র, তিনি তৃণমূলের একজন সাংসদ, তিনি মতুয়া সম্প্রদায়ের নারীদের বলছেন যে ভাতার সময় তৃণমূল আর ভোটের সময় বিজেপি বা সনাতনী, যে যখন ভোট হয় তখন সব দেখা যায় যে 85% ভোট বিজেপিতে আর বাকি সব অন্য জায়গায়, কিন্তু টাকা নেওয়ার বেলায় তখন দিদি। মানে আপনি একজন মহিলা হয়ে এই অপমানটাকে কিভাবে দেখছেন? দেখো, আমি যদি কিছু বলি তখন তোমরা বলবে দিদি তুমি মহিলা হয়, এরকম আর একটা মহিলাকে বলবো। প্রথম কথা হচ্ছে আমি ওকে মহিলার পর্যায়ে ধরি না, ঠিক আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার নামক যে কটা প্রকল্পের টাকা আমার রাজ্যের মা বোনেরা পাচ্ছে, ওর বাপের টাকা না, ওর বা ওর সুপ্রিমোর ডাইনি বুড়ির বাপের টাকা না, ঠিক আছে? কারণ আর সবথেকে বড় কথা হচ্ছে তোমার আমার ট্যাক্সের কষ্টের রক্ত জল করা পয়সা, আমাদের পয়সা আমরাই ঘুরিয়ে পাচ্ছি। অতএব সেটা বলার অধিকার ওই মেয়ে ছেলের মুখে মানায় না। প্রথম কথা, মেয়ে ছেলে বলি আমি সম্বোধন করলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার রাজ্যের মা বোনেদের ওর মতো না 10-12টা ভাতার নেই, ঠিক আছে? তারা অনেক কষ্ট করে এই সকাল ভোরবেলা থেকে উঠে, ভোর 4টে ট্রেনে উঠে কলকাতায় এসে পরিশ্রম করে কাজ করে যেভাবে হোক নাভিশ্বাস তুলে নিজের সংসারটাকে সুষ্ঠুভাবে কি করে চালানো যায়, সেই জন্য আমার রাজ্যের মা বোনেরা কষ্ট করে চলেছে তার সন্তানের মুখে দুটো ভাত তুলে দেওয়ার জন্য, তার সন্তানের ভবিষ্যৎটা সুন্দরভাবে গঠন করার জন্য। এরা বুঝবে না, এরা আসলে বিছানা গরম করা পাবলিক, তো নিজের দেশের সিক্রেট দুটো শাড়ির জন্য, দুটো দামি দামি ব্যাগ, লিপস্টিকের জন্য যারা বিক্রি করে দেয়,
তো এইসব বিক্রেতা ভোগ্যপণ্য জাতীয় মহিলারা এরা এইসব দেশের সম্মান স্বাভিমান নারীর মান সম্মান এরা বুঝবে না। যারা নিজের লোভ লালসা নিজের চাহিদা পূরণের জন্য লোকের বিছানা গরম করতে যায়, দেশের সিক্রেট বিক্রি করতে যায় সামান্য দুটো ব্যাগ, সামান্য নিজের পরিধানের জন্য, তো এরকম দেশদ্রোহী টাইপের মানুষের কথার উত্তর দেওয়ার প্রয়োজন আমার মনে হয় না কোনো শুভবুদ্ধি সম্পন্ন লোকজন দেবে। কিন্তু ওর পরিণতি খুবই ভয়ঙ্কর আগামী দিনে আসছে, যেটা লোকে তাড়িয়ে দেখবে। কারণ উনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়েও যে কুরুচিকর মন্তব্য করেছেন, যাদের দালালি উনি করছেন না, সেই দালালদের দ্বারাই দেখবে কোনোদিন ওর মুন্ডুটা কেটে প্লেটে সাজানো আছে। না, ধৃত রাকেশ কথাটা একদম আমরা এটার সাথে সহমত হব না। কারণ রাকেশ সিং বাহুবলী উনি নিজে স্যারেন্ডার করেছেন, নয়তো কলকাতা পুলিশের ভুঁড়ি নিয়ে ওনার পেছনে দৌড়ানোর এত ক্ষমতা ছিল না যে দৌড়ে রাকেশ সিংকে ধরবে। কারণ আমরা মনে করি উনি যেটা করেছেন রাকেশ সিং একদম ঠিক করেছেন। আজকে প্রত্যেকটা ভারতীয়র যেভাবে আমাদের দেশের প্রধানমন্ত্রীর অত বয়স্কা মাকে, যিনি আর ইহলোকে নেই, অত বয়স্কা মাকে যেভাবে কুরুচিকর মন্তব্য করেছে এই কংগ্রেস পার্টির এক মূর্খ নেতা, তারপর আমি তো বলবো রাকেশ সিং কিছুই করেনি, যা করেছে সামান্যতম করেছে। আজকে মনে আছে, আমরা যদি কয়েক দশক পিছিয়ে যাই, যখন ইন্দিরা গান্ধী মারা গেছিল তখন রাজীব গান্ধী একটা উক্তি করেছিল যে যখন বড় গাছ পড়ে তখন একটু ভূমি তো একটু কম্পমান হবেই। সেই বলে শিখেদের ওপর নিদারুণ অত্যাচার চলেছিল এবং শিখ নিধন যজ্ঞ চলেছিল, সেগুলো কিন্তু আমরা কিছু ভুলিনি। অতএব আজকে প্রধানমন্ত্রীর মাকে নিয়ে একটা ভারতের যশস্বী প্রধানমন্ত্রী, যিনি এখন বিশ্ব বরেণ্য নেতা, যে যাকে বিশ্বের তাবৎ নেতারা বস বলতেও দুবার ভাবেন না, আজকে ভারতবর্ষকে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী মোদিজি সেই জায়গায় নিয়ে গেছেন। এর আগের প্রধানমন্ত্রীদেরও আমরা দেখেছি। কংগ্রেসের প্রধানমন্ত্রীর ক্ষেত্রে আমরা কী দেখেছিলাম, আমি পার্সোনালি মাননীয় মনমোহন সিংকে আমি পার্সোনালি ভীষণ শ্রদ্ধা করতাম অ্যাজ এ মানুষ হিসাবে, কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে ওকে আমরা কেউই জিরোর থেকে বেশি দিতে পারবো না। কারণ উনি তখন ভারতবর্ষের মাথা উঁচু করার জায়গায় উনি সর্বক্ষণ তো ওনার হাইকমান্ড বসে থাকতেন, আর দেশের প্রধানমন্ত্রী এরকম মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতেন অত বড় একজন শিক্ষিত ব্যক্তি হয়ে। আজকে সেই জায়গায় আজকে প্রধানমন্ত্রীকে কি না শুনতে হয়, চায়ওয়ালা থেকে শুরু করে যাবতীয় কুমন্তব্য করতে কেউ ছাড়ে না। তারপরেও এই চায়ওয়ালা, এই মানুষটি কিন্তু আজকে বিশ্ব বরেণ্যে, আজকে ভারতবর্ষে, আজকে আমরা তো জানি ভারতবর্ষের পতাকার দাম কতটা, মূল্য কতটা, ভারতবর্ষের পাসপোর্টের মূল্য কতটা। আজকে এই পাসপোর্টের মূল্য, পতাকার মূল্য, আজকে যার জন্য আমরা মাথা উঁচু করে যে ইন্ডিয়ান বলতে, ভারতীয় বলতে যে গর্ববোধ করি, সেই মানুষের মাকে নিয়ে এহেন কুরুচিকর মন্তব্য আমার মনে হয় না মানুষের পর্যায়ে সে পড়ে। তাও বলবো রাকেশ সিং যা করেছে অনেক কম করেছে, যা করেছে বেশ করেছে। হ্যাঁ, তুমি এই মুহূর্তে একটা কথা আমাকে বলতে পারো, দিদি পতাকা পোড়ানোটা, হ্যাঁ ওইটা মানুষের আবেগে তো অনেক কিছু করে পারে, ওই জাস্ট একটা ছোট্ট ভুল। কারণ কংগ্রেসও একটা জাতীয় দল, আমরাও জাতীয় দল, তো সেই হিসাবে ওই একটা আবেগে উনি হয়তো একটা ছোট্ট ভুল করে ফেলেছেন, বাদ বাকি উনি যা করেছেন অনেক কম করেছেন। দিদি, আপনি বললেন যে প্রধানমন্ত্রীর মাকে কথা বলার কথা, বিরোধী দলের কুণাল ঘোষ বলছেন যখন প্রধানমন্ত্রী নিজে অশালীন ভাষায় দিদি দিদি বলে চিৎকার করে, বা বিজেপির কেউ সোনিয়া গান্ধী এনাদেরকে অপমান করে, তখন এদের বিবেক কোথায় যায়? আচ্ছা, দিদি বলাটা কি অশালীন হলো বলো তো? দিদি ও দিদি বলে ডেকেছিল, এটা অশালীন হলো? আমরা বাঙালিরা সচরাচর কাউকে সম্বোধন করতে গেলে দাদা আর দিদি বলি, তো এখানে অশালীন ব্যাপারটা কি হলো এটা আগে আমাকে পরিষ্কার করে বলে বোঝাও, 1 নম্বর। আর 2 নম্বর, অ্যান্টোনিও মারিয়া, তো এই অ্যান্টোনিও মারিয়ার আসল পরিচয় তো সবাই জানে। তো কেউ সোনিয়া গান্ধীকে যদি অ্যান্টোনিও মারিয়া বলে, তার পূর্ব পরিচিত নাম নিয়ে কেউ যদি তাকে সম্বোধন করে,
কোনো সমস্যা নেই তো। তার পূর্ব পরিচিত নামে বা তিনি পূর্বে যে যে পেশার সাথে তিনি যুক্ত ছিলেন সেই নিয়ে যদি কেউ বলে, এখানে লজ্জা পাবার কিছু নেই। আর বিদেশিদের কাছে এগুলো ভীষণ কোয়াইট ন্যাচারাল ব্যাপার। ওনারা তো ছোটোবেলা থেকে ভীষণ স্বাবলম্বী হন। বিদেশিরা মানে আমাদের সন্তানদের মতো তো বিদেশিরা তো বাবা বাছা করে মানুষ হয় না। তারা ছোটোবেলা থেকেই নিজেরা স্বাবলম্বী হয়ে স্কুল কলেজে পড়ার সাথে সাথে তারা নানাভাবে জীবিকায় জড়িয়ে গিয়ে তারা নিজেদের কে নিজেরাই সামলাতে পারেন। তো সেই হিসাবে আমার মনে হয় না এই দুটো কথাই ধোপে টিকছে। আচ্ছা, তাহলে কার কথা মানব? আমরা ব্রাত্য বসুর কথা শুনবো, না ঠিক একদিন আগেই ওনাদের মুখপাত্র বৈশ্বরণদা উনি যেটা বললেন ওনার কথা শুনবো? তো বৈশ্বরণবাবু কি বলেছিলেন? বৈশ্বরণবাবু বলেছিলেন যে আমাদের তো সব খুলেই ফেলা হয়েছিল, চেয়ার টেবিল সব নিয়ে চলে যাওয়া হয়েছিল, শুধু এই স্ট্রাকচারটা বাকি ছিল। একটা দিন সময় পেলে আমরা এই স্ট্রাকচারটাও খুলে দিতাম। এটা আমরা শুনেছি, এটা তোমাদের মাধ্যমে সবাই জনগণ শুনেছে। এইবার আমাকে বলো তাহলে কার কথাটা ঠিক? তাহলে ওরা নিজেরাই নিজেদের দলের লোকেদের তাহলে ওরা অস্বীকার করবে। আর যেখানে উনি জাতা লোক না, উনি কিন্তু টিএমসি নামক এই তোলামূল পার্টির কিন্তু মুখপাত্র। তার মানে মুখপাত্র যদি এইটা বলে তার পরের দিন পুরো 360 ডিগ্রি ঘুরে যায়, সেটাকে আমরা কি বলে ধরে নেব? তাহলে সের ব্যাখ্যাটা প্রথমে আগে দিক, যে আগে ভুল বলেছিল না তারপর ধমক চমক খেয়ে পরে উনি নিজের কথাটা উইথড্র করে না 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 যেটা বলেছে সেটা করেছে। সেটা তো গেল ওনাদের মুখপাত্রের কথা। এবার তার মানে এবার মুখপাত্র ভার্সেস মুখপাত্রের মধ্যে এখন ঝামেলা। তো ওই কোম্পানির তোলামূল টিরিংবাজ কোম্পানির আভ্যন্তরীণ ব্যাপার কি হচ্ছে সেটা আমাদের না গিয়ে ব্রাত্য বসুর কথায় যদি আসি, উনি তো শিক্ষামন্ত্রী বলে নিজেকে বলেন। উনি নিজেকে মানে শিক্ষাগত যোগ্যতা অনেক ওপরে রাখেন, অন্তত এইরকম এই মুখপাত্রগুলোর থেকে ওপরে উনি আছেন, আমরাও সেগুলো মনে করি। তো একজন শিক্ষিত ব্যক্তি হয়ে উনি ভারতীয় জওয়ানকে, ভারতীয় সেনাদের কিভাবে অপমান করতে পারেন? আজকে যেভাবে ওনাদের সুপ্রিমো, ওনাদের মুখ্যমন্ত্রী যেভাবে বললেন যে আমাকে দেখে নাকি 200 সেনা দৌড়ে পালিয়ে গেছে, এই কথাটা কি রিপ্রেজেন্ট করে বলো তো? একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে এইটা বলা মানায়? আমি ব্যক্তি বিশেষ বলছি না, ব্যক্তি বিশেষ হিসেবে আমি যা নয় তাই বলতে পারি, কিন্তু আমার ওই পদ, আমার ওই চেয়ারটার কিন্তু অনেক বড় গরিমা আছে। আমি আজকে এই রাজ্যটা থেকে বিলং করছি। আমি যদি ভবিষ্যতে এই রাজ্য থেকে বেরিয়ে কোথায় ঘুরতেও যাই বা কর্মক্ষেত্র, আমার ঘরের ছেলেমেয়েরা যখন যায়, এই জিনিসগুলো তাদেরকে ফেস করতে অলরেডি হচ্ছে। প্রত্যেকটা রাজ্য থেকে আমাদের বাড়ির ছেলেমেয়েরা গেছে, তো প্রত্যেকটা তোমার আমার সবার বাড়ির ছেলেমেয়েকে খুঁজলে ব্যাঙ্গালোর পুনে একদম মাস্ট পাওয়াই যাবে। ব্যাঙ্গালোর পুনে গুজরাট এই 3টে রাজ্যের মধ্যেই এখন ব্যাঙ্গালোরে তো বাঙালিই বেশি হয়ে গেছে। তারা চাকরি করতে গিয়ে তারা খিল্লির পাত্র হচ্ছে। তারা এসে বলছে, মা জানো বা জানো আমাদেরকে এরকম বলে, আরে দিদিকে বেঙ্গল সে আয়া হে ক্যা রে, তো এরকম করে তারা খিল্লির পাত্র হচ্ছে। কোন রাজ্যের ছেলেমেয়েদের এরকম মাথা নত করতে হচ্ছে? কারণ আমাদের হচ্ছে আকাট মূর্খ একটা মুখ্যমন্ত্রীকে আমরা এই পদে বসিয়ে আজকে আমাদের সর্বশান্ত হয়ে আমরা খালি হাতে আজকে বসে আছি একটা নরকঙ্কালসার রাজ্য নিয়ে। আর যেটা আমাদের শস্য শ্যামলা সুন্দর রাজ্য হওয়ার কথা ছিল, একটা ডাইনি বুড়ির হাতে গত 14 বছর ধরে শাসন ক্ষমতা দিয়ে সে চুষে রক্ত খেয়ে আজকে নরকঙ্কালসার চেহারা করে দিয়েছে আমাদের রাজ্যে। আর এই রাজ্যের শাসক দলের চরিত্র জানা আছে। তারা কোনোদিন দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে কাউকে কোনোদিন সম্মান দেয়নি। আরে তোমাকে আমি সম্মান দিলে তবে না আমি তোমার থেকে সম্মানটা ডিজার্ভ করব। আজকে এই দলের সাংসদ মহুয়া মৈত্র নাকি বলছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মুন্ডু কেটে টেবিলে রাখার কথা। যখন জঙ্গিরা ঢুকে আসছে আমার রাজ্যে, গিজগিজ করছে। আজকে কলকাতার বুকে সব থেকে জঙ্গিদের সেফেস্ট ল্যান্ড, এই সেফেস্ট ল্যান্ডে যখন জঙ্গি গিজগিজ করছে, তখন ওখানকার মহুয়া মৈত্র কৃষ্ণনগরের সাংসদের মুখ থেকে তখন এই কথাটা বেরোচ্ছে না যে আমার রাজ্যে, আমার জন্মভূমিতে, আমার পুণ্যভূমিতে যে জঙ্গি ঢুকবে তার মুন্ডু কেটে আমি তার দেহ আমার রাজ্য থেকে ছুঁড়ে ফেলে দেবো। এইসব কথা শুনি না, কিন্তু যত দেশদ্রোহী কথাবার্তা, যত দেশদ্রোহী অ্যাক্টিভিটি তুমি সব এই কংগ্রেস আর তার সুযোগ্য ডাউনলাইন
তৃণমূল নামক এই তোলামূল পার্টির থেকে, তোলামূল কোম্পানির থেকে এই সব জিনিসগুলো পাবে। কারণ এই যে কংগ্রেস ভেঙেই তো তৃণমূল কংগ্রেস হয়েছে, তো এইটা কংগ্রেস তো সারা জীবন ব্রিটিশের বুট চেটে চেটে, বিষ্ঠা চেটে চেটে আজকে কংগ্রেস এই জায়গায় এসে দাঁড়িয়েছে। কারণ কংগ্রেস তো কোনো ভারতীয় পার্টি না, কংগ্রেসের উৎপত্তি হয়েছে ব্রিটিশের একদম খাস ব্রিটিশদের থেকে। তাহলে যারা দেশ ভাগ করেছে আমাদের, কারণ আমরা এর আগেও গান্ধীজির মুখে অনেক বড় বড় ডায়লগ শুনেছিলাম, আমার লাশের ওপর দিয়ে নাকি দেশ ভাগ যদি হতেই হয় আমার লাশের ওপর দিয়ে হবে। হয়েছে? লাশের ওপর দিয়ে হয়েছিল? কিন্তু তিনি তো বহাল তবিয়তে ড্যাং ড্যাঙিয়ে বেঁচেছিলেন, ড্যাং ড্যাঙিয়ে বেঁচে আজকে পুরো ভারতবর্ষের সারে সর্বনাশ করে দিল। সব থেকে বড় এজেন্ট দালাল যদি কেউ থেকে থাকে, মোহনদাস করমচাঁদ গান্ধী, যে দায়িত্ব নিয়ে আমাদের দেশটাকে ধর্মের ভিত্তিতে ভাগ করে সেটা পুরোপুরি ভাগও হতে দিল না। যখন জনসংখ্যা এক্সচেঞ্জ হচ্ছিল, যে তাহলে যখন ধর্মের ভিত্তিতেই দেশটা ভাগ হয়েছিল, মুসলিমরা তো তাদের নিজস্ব স্বতন্ত্র একটা দেশ পেয়েই গেছিলো। যখন জনসংখ্যা এক্সচেঞ্জের কথা নেতাজি অবধি তুলেছিলেন, বীর সাভারকরজি বলেছিলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন, সবাই বলেছিলেন, সেটাতে উনি সাই দেননি। সেই কিছু ঘুণ রেখে দিল। আজকে সেই ঘুণ ভাঙাতে তোমার আমার কোমর কিন্তু ভেঙে যাচ্ছে। ঘুণ কিন্তু আমরা সারিয়ে উঠতে পারছি না। এই ঘুণ প্রতিনিয়ত আমার দেশকে, আমার রাজ্যকে কুড়ে কুড়ে খাচ্ছে। এই জন্য আজকে আমাদের দেশ তথা এই রাজ্যের আমাদের এই অবস্থা। যতদিন এই কংগ্রেস নামক ক্যান্সারটা আমাদের ভারতবর্ষে বিরাজমান থাকবে, কোনো দিন ভারতবর্ষের ভালো হতে পারে না। আরে আমরা তো বাইরের শত্রু জানি, আমার ঘোষিত শত্রুকে আমি জানি, কিন্তু ঘর শত্রু যে নিয়ে আমরা দিন রাত যে জয়চাঁদের পাশে নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি, এদের থেকে ভয়ঙ্কর কংগ্রেস আর কমিউনিস্ট, এই দুজনের থেকে ভয়ঙ্কর ক্যান্সার ভারতবর্ষের বুকে আর দুটো নেই। যেদিনকে এই দুটো নিশ্চিহ্ন হবে, সেদিনকে ভারতবর্ষ আবার সোনার ভারতবর্ষে পরিণত হবে। আর মানে শেম অন ব্রাত্য বসু, নিজেকে শিক্ষিত বলা ছেড়ে দিন। চটি চাটতে চাটতে জিভটা এত ভারী হয়ে গেছে না, কাকে কোথায় কি বলতে হয়। তাও তো আমরা অনেক ভদ্র সভ্য বলে আপনাদেরকে এখনও আপনি বলে সম্বোধন করছি। আপনারা ভুলে গেছেন যে আপনারা কাকে কার সম্বন্ধে বলছেন। আপনাদের এই সাদা উর্দি পরিহিতা ওই মমিদের নিয়ে আপনারা কথা বলছেন না, আপনারা দ্য গ্রেট ইন্ডিয়ান আর্মির ওপর আঙুল তুলেছেন। আচ্ছা, কালকে আমরা কি দেখলাম? ইন্ডিয়ান আর্মির গাড়ি সিগন্যাল থেকে ডান দিক ঘুরছিল, সেটাকে নিয়েও ইস্যু করলো। আমরা সিসিটিভিতে পরিষ্কার দেখেছি, এরকম না যে বিশাল স্পিডে আসছিল গাড়িটা দিয়ে ওভারটেক করেছে, নর্মাল আসছিল, সিগন্যাল হয়েছে, গাড়িটা ইন্ডিয়ান আর্মির গাড়ি আমাদের স্লো হয়েছে, তারপর উনি রাইট টার্ন নিতে গেছে। ততক্ষণে তো ওরে বাবা, ওই কনস্টেবল না কে ছিল, একটা দৌড়ে লাফ দিয়ে এসে থামো করে দেখলাম এরকম হাত দেখিয়ে আমাদের ইন্ডিয়ান আর্মির গাড়িটা দাঁড় করালো। তো ভাই, এরকম তৎপরতা কোথায় থাকে? রাজাবাজারের ক্রসিংয়ে, পাক সার্কাসের ক্রসিংয়ে, খিদিরপুর মোমিনপুরে এইসব তৎপরতা সার্জেন্টদের দেখি না। ও তারপর আচ্ছা, ওইখানকে কর্মরত সার্জেন্ট সে তো নিজেও বলেছে যে না, ভারতীয় জওয়ানদের ট্রাক অবধি উচ্চারণ করেনি, ভেবেছে বোধহয় কোনো নর্মাল ট্রাক। ভদ্র সভ্যতা তো এদের কিছু নেই, চটি চাটাদের। বলেছে না ওই ট্রাক বা লরিটার ওভার স্পিডিং ছিল না, এই কথাটা বলেছে। তো এদের রুচির পরিচয়, এদের নিম্ন রুচির পরিচয়। বেসিক্যালি পার্টিটা তো কলতরার পার্টি, ওখানকার সুপ্রিমো তো মানে গরম রসগোল্লার প্রোডাক্ট। তো এর থেকে ভালো তুমি আর কি আশা করবে? এর থেকে ভালো পশ্চিমবঙ্গ আশা করতে পারে না। এবার পশ্চিমবঙ্গ রাজ্যের মানুষের কাছে তাদের ওপর ছাড়লাম, তারা এবার কি চাইবে? তারা এরকম শিক্ষিত সমাজকে রাস্তায় বসিয়ে অশিক্ষিত অযোগ্যদের থেকে নিজেদের সন্তানকে শিক্ষিত করাতে চাইবে, নাকি সোনার বাংলা করে আবার আগে যেরকম আমাদের ছিল? কারণ আমরাও বাংলা মিডিয়ামে পড়েছি, আমরা আজ অবধি স্যারেদের দেখলে, ম্যাডামদের দেখলে এখনও রাস্তায় নমস্কার করি। আমাদের স্যারেদের ম্যাডামদের কেউ চোর বলে না, চাকরি চোর বলে না, ঘুষ দিয়ে পয়সা খাওয়া, ঘুষ দিয়ে পাওয়া চাকরি বলে না। তারা এখনও নমস্য আমাদের কাছে। আর আজকালকার গুণগত মান কোথায় নেমে গেছে পুরো রাজ্যটা। সেই জন্য বলবো, শেম অন ব্রাত্য বসু, ওয়াক থু এক রাশ ধিক্কার জানাই। হ্যাঁ, তো তুমি এই রাজ্যে যখন কোনো কিছু ভালো জিনিসের, উচিত জিনিসের প্রতিবাদ করবে, তোমাকে সাসপেন্ড হতে হবে না? আজকে বাঙালি অস্মিতা নিয়ে এত লম্পঝম্প চলছে, ওই বাঙালি নিয়েই তো ওই মঞ্চটা নাকি বাঁধা ছিল। তোমার বোন অভয়া
বাঙালি ছিল না? কোথায় গেল? বাংলার মেয়ে, বাংলা নিজের মেয়েকে চাইতো। বাংলার মেয়ে তো শুধু ওই একা ডাইনি বুড়ি না, এ রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী হয়ে বসে আছেন তিনি তো একা বাংলার মেয়ে না। পরপর পরপর যে কটা আমার ঘরের তোমার ঘরের মেয়ে ধর্ষিতা হলো তারাও তো বাংলার মেয়ে। তারা বাঙালি ছিল না? বাংলার মেয়ে ছিল না? বাঙালি ছিল না? তখন বাঙালির অস্মিতা খণ্ড হয়নি? আজ মানে লজ্জা, আজকে তোমার আমার মহিলা হিসাবে লজ্জা। আজকে তোমাদেরকে কত লাঞ্ছনা সহ্য করতে হয় এই বুমটা, কারণ তোমরা নিডরভাবে চটিটা না চেটে দিন রাত এক করে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে আজকে সত্য উদ্ঘাটন করার জন্য জাস্ট মানুষকে একটা ভালো খবর, ওই পেট চটিচাটা মিডিয়ার খবর না, একটা ভালো খবর ঠিককে ঠিক ভুলকে ভুল সবার সামনে তুলে ধরার জন্য দিন রাত দৌড়ে যাচ্ছ। তোমাদেরকে সেখানেও হেনস্থা হতে হচ্ছে, তোমাদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে এই বিজেপির চ্যানেল বলে, তোমাদের গায়ে অবধি কারণ যেহেতু তোমরা রাস্তায় ঘুরছো, পাবলিকে ঘুরছো, তোমরা পাবলিক প্রপার্টি হয়ে গেছো। সাংবাদিকদের ওপরও মানে নিদারুণ অত্যাচার চলছে। তাহলে কোন দিকে কোন প্রফেশন এই রাজ্যে আর কোন মানুষটা এই রাজ্যে সেফ আছে? হ্যাঁ, শুধু একটা তোলামূল ওই চোর পার্টি যারা করে, চোর পার্টির লোকরাই শুধু একমাত্র ঠিক আছে। অবশ্য সেটা বলাটাও ভুল হবে, কারণ কিছুদিন আগে আমরা হাজরা ল কসবা ল কলেজে যে বোনের ওপর অত্যাচারিত হতে দেখলাম, সে অন্তত এবিভিপি করা না, সে টিএমসিপিটাই করতো। তো এখন কাকের মাংস খাচ্ছে। তো কোনো দিকে মানে অস্থির পরিবেশ এই রাজ্যটার। যতদিন না এই সরকার যাবে, আমাদের সুন্দর ভবিষ্যৎ বা তোমার আমার পরিবারের আগামী প্রজন্মকে আমরা কোনোভাবেই একটা সুন্দর পরিবেশ দিতে পারবো না। নমস্কার।